আচ্ছা, আমাদের প্রথম দুইটা সেশনের উপরে কারো কোনো কোশ্চেন আছে? ওকে। আজকে আজকে আমাদের থার্ড সেশনে আমরা দেখবো হচ্ছে পেরোল। হ্যাঁ, দেখো তাহলে আমার। আমরা শুরু করি। ওকে। আচ্ছা, পেরোল ব্যাপারটা হচ্ছে ওয়ার্কারদের বা স্টাফদের স্যালারি এবং বেনিফিট রিলেটেড ইস্যু নিয়ে কাজ করা হচ্ছে পেরোল পার্টে। তো আমরা এই পার্টে দেখবো হচ্ছে গিয়ে ওয়েজেস, স্যালারি, ওভারটাইম ইত্যাদি বিষয়। তো এখন পেরোলেট কিন্তু এক একটা কোম্পানিতে এক এক ভাবে মেনটেন করা হয়। তো আমরা যেটা দেখবো হচ্ছে গিয়ে একদম মানে রুট থেকে, যে লেবার ল ফলো করে কিভাবে আমরা কার্যক্রম করতে পারি। টিকটক আর করি যারা সফটওয়্যার মাধ্যমে কাজ করে যারা তারা কি হয় সফটওয়্যার অটোমেটিক। আচ্ছা, আপনি তারা অটোমেটিক 5 মিনিট আগে কাজ মিউট করে করে ফেলে। নেন, ঠিক হৃদয়তে মিউট করে নেন, বারবার করে আমার মিউট করতে গেলে তো প্রবলেম। যে পেরোল সফটওয়্যার মাধ্যমে যদি পেরোল করা হয় তাহলে সেটা অটোমেটিক জেনারেট হয়। ঠিক আছে, যে মানে হচ্ছে যে যে হচ্ছে পলিসি মেকার, সে যেভাবে ডিজাইন করেছে ঠিক ঠিক সেভাবেই একজন ডেটা এন্ট্রি অপারেটরও সেভাবে অপারেট করতে পারবে। ওকে, তো সফটওয়্যার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য মানে সুবিধা সুবিধা, এবং সেখানে খুব বেশি ক্রিয়েটিভিটি কাজে লাগানোর কোনো জায়গা নেই। বাট ব্যাকএন্ডে কি হচ্ছে, আপনাদের কাজ হচ্ছে কি সেটাকে ফলো করা। ব্যাকএন্ডে কিভাবে লেবার ল বা প্রয়োজনীয় কমপ্লায়েন্স মেনটেন করা হচ্ছে সেই বিষয়টা আপনার জানা, কারণ আপনারও কিন্তু একটা সময় নীতি নির্ধারণ পর্যায়ে আপনার যেতে হবে। ঠিক আছে, পলিসি মেকার আপনাকে অবশ্যই একদিন হতে হবে, হওয়া উচিত। আপনার টার্গেটটা সেটাই থাকবে। সো আমরা এই পেরোল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, এনে আমরা সবাই হচ্ছে গিয়ে নিজ দায়িত্বে মিউট থাকবো। ঠিক আছে, এটা আমার কিন্তু প্রথম শর্ত, যে সবাই আমরা নিজ দায়িত্বে মিউট হয়ে যাব। বারবার করে আমার মিউট করা লাগতেছে। এতে কিন্তু আপনাদের হচ্ছে কি আপনাদেরই আলটিমেটলি লস হবে। ওকে। আচ্ছা, দেখেন এখন এটা হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ফাইল, অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো অ্যাটেন্ডেন্স রিপোর্টটা এটা রেজিস্টার থেকেও আসতে পারে অথবা সফটওয়্যার থেকেও আসতে পারে। এখন যেখান থেকেই আসুক, আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্টটাকে গ্রহণ করলাম। তো এখানে যার ওয়ান দেওয়া আছে সে হচ্ছে উপস্থিত, আর যার জিরো দেওয়া আছে সে সেই দিন হতে পারে সেটা হচ্ছে গিয়ে ছুটির দিন, হলিডে, আবার হতে পারে সেটা সে অ্যাবসেন্ট ছিল। তো যেমনই হোক, আমরা এই দেখবো না, আমরা দেখবো হচ্ছে তার টোটাল উপস্থিতি কত। ঠিক আছে, টোটাল উপস্থিতিটা আমরা তার কাছ থেকে তার উপস্থিতিটা নেব। এখন সাফি ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? ওকে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে তো সবার কাছে, তাই না? জি, শুনতে পাচ্ছি, বাট মাঝে মাঝে ভেঙে ভেঙে আসছে, মেবি নেটওয়ার্ক ইস্যুস। ওকে, আপনাদের কাছ থেকে যদি আমি প্রয়োজনীয় কোনো রিপ্লাই না পাই সেক্ষেত্রে আমি আমার মতো করে কন্টিনিউ করতে থাকবো। এনিওয়ে, দেখেন এখন আমরা এই অ্যাটেন্ডেন্স রিপোর্টটার মধ্যে এই প্রথম যে পার্টটা আছে, কোথায় সেটা হচ্ছে গিয়ে উপরের বিষয়গুলো বাদ। হ্যাঁ, এই যে উপরের উপরের বিষয়গুলো হচ্ছে গিয়ে ওয়ার্কিং ওয়ার্কিং গুলো বাদ দিয়ে এখানে যে ইনক্রিজ স্যালারি থেকে শুরু করে
বাকি জায়গাগুলো কি করব আমরা এখানে, এই বিষয়গুলো সেম। ওকে, তো এগুলো কিভাবে আসলো সেটা আমরা দেখি। দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে আমাদের লেবার বিষয়টা এখানে থাকতেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা করে এখানে আমরা আইডি কার্ড গুলো দিচ্ছি কি, আইডি কার্ড কিন্তু ইউনিক সবার। ওকে, আর প্রত্যেকটা ডিপার্টমেন্টও ইউনিক। দেখেন, প্রথম ডিপার্টমেন্টে আমাদের 40 পর্যন্ত আছে, আর তারপর ডিপার্টমেন্টে 41 থেকে হওয়া পর্যন্ত, বা 41-এর পর 42 হওয়ার কথা আমাদের। এটা কিন্তু কি হচ্ছে দেখেন, এটা 200 থেকে আবার শুরু হচ্ছে পরের ডিপার্টমেন্ট, এবং তারপরের ডিপার্টমেন্ট 400। তার মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা 200 করে বরাদ্দ রাখতেছি। ওকে, এখন যাকে যে আইডি নাম্বারটা দেওয়া হচ্ছে, সে যদি তখন সেই জব থেকে চলে যায়, তারপরেও কিন্তু আইডি নাম্বার পরবর্তীতে কাউকে সেই আইডি নাম্বারটা আর দেওয়া হচ্ছে না। ওকে, দেখেন, 1 নাম্বার যে ছিল সে নাই, বাট 2 আছে, 3 আছে, 4, 5, 6 তারা নাই, চলে গেছে। তো তাদেরকে এখানে আর রাখা হয় নাই। আবার 7, 7-এর পর 8, 9 নাই, 10 আছে, 11 নাই, 12। হ্যাঁ, তো আইডি কার্ড কোনো সময় ই হবে না, মানে একজনের আইডি নাম্বার আরেকজনকে দেওয়া হবে না। ডেজিগনেশন, প্রিভিয়াস ডেজিগনেশন, সেখান থেকে সে বর্তমান ডেজিগনেশনে কি আছে, জয়েনিং ডেটটাও এখানে আমরা রাখতেছি। এরপরে হচ্ছে কি আমাদের মেন কার্যক্রম, স্যালারি। দেখেন, আমরা যখন হচ্ছে গিয়ে স্যালারি নেগোসিয়েশন করি, তখন কিন্তু বেসিক কত, হাউস রেন্ট কত, আদার অ্যালাউন্স কি আছে, সে বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করি না। আমরা আলোচনা করি হচ্ছে গিয়ে সে কত চাচ্ছে, আমরা তাকে কত দিতে পারি, এবং এরপরে সেটা হচ্ছে গিয়ে গ্রস। এরপরে সেখান থেকে আমরা পার্ট বাই পার্ট বের করি, কারণ স্যালারিতে কি হচ্ছে যে অনেকগুলো পার্ট আছে তৈরি করতে। বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স আমাদের করতে হয়। এখন লেবার ল অনুযায়ী গার্মেন্টস সেক্টরে মিনিমাম স্যালারি কত সেটা কি বলতে পারেন? স্যার 8,000। আচ্ছা, মিনিমাম স্যালারি হচ্ছে 12,500 টাকা। গার্মেন্টস সেক্টরে মিনিমাম স্যালারি 12,500। এখন 12,500 হলেও এর থেকে উপরে ইনক্রিমেন্টের মাধ্যমে স্যালারি বাড়তে পারে। ঠিক আছে, ইনক্রিমেন্টটা হিট করবে শুধুমাত্র বেসিকের উপর। আর বেসিকের উপর যদি ইনক্রিমেন্ট হিট করে, হাউস রেন্টের উপর অটোমেটিক্যালি হিট করবে, কারণ হাউস রেন্টটা বেসিকের উপর ডিপেন্ড করেই হয়। ওকে, তাহলে বাকি যে তিনটা থাকতেছে, বাকি বিষয় কি থাকতেছে, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফুড অ্যালাউন্স। এই তিনটা জিনিস কিন্তু সব সময় একদম কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এই তিনটা জিনিস কখনো চেঞ্জ হবে না। দেখেন, লেবার ল অনুযায়ী মিনিমাম স্যালারির মধ্যে আমার মেডিকেল অ্যালাউন্স আছে হচ্ছে 750, কনভেন্স অ্যালাউন্স 450, এবং ফুড অ্যালাউন্স আছে 1250 টাকা। এই টাকাটা একদম কনস্ট্যান্ট। যদি কোনো ওয়ার্কারের স্যালারি 50,000 টাকা পর্যন্ত হয়ে যায়, তার এই তিনটা বিভাগ কিন্তু সমান থাকবে। ঠিক আছে, তিনটা খাতে তার পেমেন্টটা সমান থাকবে। তাহলে বেসিক এবং হাউস রেন্ট কত হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো এইখানে দেখেন, প্রিভিয়াস স্যালারি এটা আমাদের কোনো বিচার্য বিষয় না। আমাদের মেন বিষয় হচ্ছে গিয়ে এই যে প্রেজেন্ট স্যালারি যেটা, সেটা। এখন প্রেজেন্ট স্যালারি হচ্ছে 20,700 টাকা প্রথম জনের। তো তার ডিভাইড করার পরে আমরা দেখেন 3 খাতে নিয়ে আসছি, আমার 20,700 টাকায় আসছে। এই যে অ্যালাউন্স, যেটা টোটাল অ্যালাউন্স, এই টোটাল অ্যালাউন্সটা হচ্ছে গিয়ে এই তিনটার যোগফল। ঠিক আছে, তিনটার যোগফল হচ্ছে 2,450 টাকা। তাহলে আমার প্রেজেন্ট স্যালারি হিসাব করতে গেলে আমার বেসিক এবং হাউস রেন্টটা কিভাবে আসবে সেটা হচ্ছে আমাদের, দেখেন এই এখানে আমরা একটা কাজ করছি, ওয়ার্কিংটা করে নিছি কিভাবে হচ্ছে সেটা। দেখেন, অ্যালাউন্স কত টাকা, অ্যালাউন্স হচ্ছে 2,450 টাকা, তিনটা অ্যালাউন্সের যোগফল। আর হাউস রেন্ট কত পার্সেন্ট, হাউস রেন্ট হচ্ছে 50%। ঠিক আছে, বেসিকের 50% হাউস রেন্ট। এটা মাথায় রাখবেন, কত পার্সেন্ট সেটা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, কত পার্সেন্ট সেটা আমি রাখতেছি 50%। এখন বেসিক আমি কিভাবে ক্যালকুলেশন করব, ব্রেকেট ইউজ করবেন, ইকুয়াল টু দিয়ে ব্রেকেট। সেখানে আমার গ্রস স্যালারি মাইনাস অ্যালাউন্স। ওকে, ব্রেকেট ক্লোজ। এরপরে আমি ডিভাইড করব। ঠিক আছে, ডিভাইড করব ওয়ান, ওয়ানের পরে পয়েন্ট দেবো, পয়েন্টের পরে 5 দেবো, কারণ এখানে 50%। হাউস রেন্ট যদি 60% হয় তাহলে আমি ওয়ানের পর 6 দেবো। ওকে, এটাই হচ্ছে নিয়ম।
ওকে, এটা মাথায় রাখতে হবে। এখানে আমি 1 এর পর 5 দেবো, আমি এন্টার দিলে দেখেন যেটা বেরোচ্ছে এটাই হচ্ছে আমার বেসিক স্যালারি, এটাই থিওরি। ওকে, আর তাহলে আমার হাউস রেন্ট আমি বেসিকের 50% করবো, 0.5%। ওকে, দেখেন এখন আমি যদি এই তিনটাকে যোগ করি, দেখেন এখানে এই যে 20,700 টাকা আসতেছে। ওকে, সো এই বেসিক এখানে যদি আমার 60% হইতো, তাহলে আমি কি করতাম, এই বেসিকে এই যে এই 0.5 এর জায়গাতে আমি 6 বসাইতাম। ঠিক আছে, দেখেন তাহলে আমার এখানে মিলবে না, মিলতেছে? হ্যাঁ, কিছু টাকা কম হইছে। কারণ কি, এই হাউস রেন্টটাকে তো আমি চেঞ্জ করি নাই, চেঞ্জ করে দিলাম, 60% করে দিছি, এবার দেখেন মিলে যাবে, এই যে 20,700 টাকা মিলে গেছে। তো আমার এই 1 এর পরে পরিবর্তনটা আসবে হচ্ছে কি আমার এই হাউস রেন্টের উপর ডিপেন্ড করে চেঞ্জটা আসবে। তাহলে আমাদের এই অ্যাটেন্ডেন্স পার্টটা দেখে ফেললাম। দেখেন এখন আমরা কাজ করলাম হচ্ছে কি এই যে এই সাইডটার উপরে। ঠিক আছে, আর এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েজেস এর উপর। আচ্ছা, ওয়েজেস তো আমরা এই যে এই সাইডটা এতক্ষণ দেখে ফেলছি, তো আমরা আর এই সাইডটার উপরে কাজ করব না, আমরা এখন কাজ করব হচ্ছে পরবর্তী যে পার্ট সেই পার্টের উপর। ওকে, বাট এখানে একটা ডিসক্লাইমার দিয়ে রাখি, এটা হচ্ছে গিয়ে এখানে বর্তমান কমপ্লায়েন্সের সাথে মিল করা নাই। ঠিক আছে, এই ফরম্যাটটার মধ্যে মিনিমাম ওয়েজের সাথে কমপ্লায়েন্স করা নাই। সো যেহেতু আমরা এই সাইডটার উপরে দেখতেছি না, আমরা দেখবো হচ্ছে গিয়ে তার পরবর্তী সাইড। সো কমপ্লায়েন্স করা কিংবা না করা সেটা আমাদের জন্য কোনো ফ্যাক্ট না আপাতত, কারণ ওই বিষয়টা তো আমরা গত যেই শীটটা ছিল সেটার মধ্যে দেখে ফেলছি। আর এখন আমরা ক্যালকুলেশন করব, এটাকে আপনারা ইমপ্লিমেন্ট করবেন বা বাস্তবায়ন করবেন। नहीं आप देख। ক্যালকুলেশনটা সিম্পল, দেখেন সাফি ভাই, আপনি বারবার করে আনমিউট হয়ে যাচ্ছেন, আপনি মিউট হয়ে থাকেন। ওকে, দেখেন এখন অ্যাবসেন্ট, সে লোক অ্যাবসেন্ট কত ছিল সেই বিষয়টা আমরা আনতেছি। তারপরে হচ্ছে গিয়ে এনজয়েড অফ ডে, অফ আমরা দুই ভাবে স্যালারি ডিডাক্ট করব। একটা হচ্ছে অ্যাবসেন্টের জন্য স্যালারি ডিডাক্ট করব দুই ভাবে, একটা হচ্ছে শুধুমাত্র গ্রস স্যালারির উপরে, মানে পুরো গ্রস স্যালারির উপরে, আর একটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে শুধুমাত্র বেসিকের উপরে। বাট লেবার ল অনুযায়ী কিন্তু আপনি যদি ডিডাকশন করেন অনুপস্থিতির জন্য বা যে কোনো কারণে, শুধুমাত্র বেসিক থেকেই কর্তন করতে পারবেন। ঠিক আছে, বাট গ্রস থেকে কর্তন করতে পারবেন না। বাট এখন আমরা দেখবো হচ্ছে পুরো গ্রসের উপরে কর্তন, এবং পরবর্তীতে আরেকটা আমরা দেখবো হচ্ছে কি এখানে আমাদের ক্যালকুলেশনটা কি করতেছি, আমরা এই যে বেসিক বা গ্রস, ঠিক আছে, গ্রস স্যালারিটাকে আমরা কি করতেছি 30 দিয়ে ভাগ করতেছি, এবং ইনটু করতেছি হচ্ছে 30 মাইনাস অ্যাবসেন্ট, মানে যে কয়দিন সে উপস্থিত ছিল সেই কয়দিনের দিয়ে আমরা গুণ করতেছি। কি হচ্ছে, গ্রস ডিভাইডেড বাই 30, আর ইনটু হচ্ছে গিয়ে 30 মাইনাস অ্যাবসেন্স। ঠিক আছে, এই কাজটা করে আমরা এই প্রেজেন্ট স্যালারি বা ওয়েজেস পেয়ে যাচ্ছি। এখানে শুধুমাত্র এই যে যার অ্যাবসেন্ট আছে দেখেন তার স্যালারিটা কিন্তু কমছে, আর কারোটাই কমে নেই, কারণ তার স্যালারি আসতেছে 29 দিনের, বাকি সকলের কিন্তু 30 দিনের স্যালারি আসতেছে। ওকে, তাহলে এরপরে আসতেছে ওভার টাইম। ওভার টাইম আওয়ার্স মানে কে কতক্ষণ ওভার টাইম করছে। ঠিক আছে, ওভার টাইম করে কতক্ষণ সেটা আমরা এখানে পাচ্ছি। আর তাহলে এর প্রথম জনের ওভার টাইম আছে হচ্ছে 43 ঘন্টা, এরপরের জন্য আছে 50 ঘন্টা, এরপরের জন্য আছে 83 ঘন্টা, এরকম। তাহলে আমরা তার পেমেন্টটা কত হবে ওভার টাইমের জন্য সেটা আমরা ক্যালকুলেশন করব।
দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, সেটাকে আমরা আরেকটা ওয়ার্কিং এর মাধ্যমে করি। ওভারটাইমের হিসাবটা কিন্তু সবসময় হবে বেসিকের উপরে। ঠিক আছে, আমাদের বেসিক কত? 5,000 টাকা। এটাকে আমরা ভাগ করব 208 দিয়ে, আর ইন্টু করব 2 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা পার আওয়ার ওভারটাইম পেয়ে যাচ্ছি। এখন 250, ওটা 208 দিয়ে যেটা ভাগ করলাম সেটা কি? থিওরিটা কেন আসছে? স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার পার ডে হচ্ছে 8 ঘন্টা, আর স্ট্যান্ডার্ড ওয়ার্কিং ডেজ ইন এ মান্থ, ঠিক আছে, হচ্ছে 26 দিন। তাহলে 26 দিনকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমার 208 ঘন্টা আসে। তার মানে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ার পার মান্থ হচ্ছে, ওয়ার্কিং আওয়ার কিন্তু ওয়ার্কিং আওয়ার পার মান্থ হচ্ছে আমার 208 ঘন্টা। তো আমি যদি 208 দিয়ে ভাগ করি তার মানে 1 ঘন্টার মজুরি আমি পাচ্ছি। আর 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ সেটা হচ্ছে ডাবল। আপনারা যারা আনমিউট থাকেন তারা কিন্তু নিজেরা কোনো সমস্যা ফেস করেন না, বাট বাকি সবাই সমস্যা ফেস করে। ওকে, তো আমরা নিজেরা হ্যাপি থেকে বাকিদেরকে ডিস্টার্ব করার কিন্তু রাখি না, অধিকার রাখি না। আপনারা চেষ্টা করবেন মিউট হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, নিজ দায়িত্বে মিউট হওয়ার জন্য। দেখেন, তাহলে আমরা পাচ্ছি পার ঘন্টার ওভারটাইম। তাহলে আমি পুরো তার তার জন্য ওভারটাইম পুরো পেমেন্টটা কি হবে, এটাকে আমি একটু করে যদি 43 দিয়ে, তাহলে কত আসে? 2,067 টাকা। ঠিক আছে, এই যে 2,067 টাকা এখানে, এটা হচ্ছে আমাদের ওভারটাইম ক্যালকুলেশন। ওকে, এরপরে আমাদের আসতেছে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স বোনাস। অ্যাটেন্ডেন্স বোনাস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। কোথাও 500 টাকা পেমেন্ট করে, কোথাও 1,000 টাকা, কোথাও 300 টাকা। তো আপনি যেটা দিবেন সেটা আপনার এখানে রাখবেন। এবং এরপরে হচ্ছে আমার গ্রস স্যালারি। গ্রস স্যালারি কোনটা? গ্রস স্যালারি হচ্ছে আমার এই ওয়েজেস যোগ হচ্ছে ওটি পে প্লাস হচ্ছে বোনাস, এই তিনটা যোগ করলে আমার গ্রস স্যালারি। এবং সেখান থেকে আমার স্টাম্প ডিউটি মাইনাস করতে হবে। স্টাম্প এখন 20 টাকা করে দিতে হয়। তো এই যে যে টাকা আছে সেখান থেকে 20 টাকা কর্তন করে আমার যেটা থাকবে সেটাই আমার ওয়ার্কারের জন্য পেমেন্ট হিসাবে থাকবে। ওকে, এই এই হচ্ছে আমাদের পুরো স্যালারি না, ওয়েজেস, ওয়েজেস ক্যালকুলেশন। এখন এই ওয়েজেস ক্যালকুলেশনের উপরে কারো কোনো কোশ্চেন? যে বিষয়গুলো দেখানো হয়েছে কোনো কনফিউশন আছে কারো? আর তাহলে আমরা তো ওয়েজেসটা দেখলাম, এবার তাহলে আমরা দেখি স্যালারি। ভিন্ন হচ্ছে, দেখেন এই স্যালারি শিটের মধ্যে যে অ্যাকুইজিশন, ঠিক আছে, অ্যাকুইজিশন এবং ডিডাকশন পার্টটা আছে, বাট ওয়েজেসের মধ্যে কিন্তু আমরা এই ডিডাকশন পার্টটা আমরা রাখছি না, রাখিনি। তো এখানে আমরা কি করতেছি? অ্যাকুইজিশন এবং ডিডাকশন পার্টটাকে আলাদাভাবে দেখাচ্ছি। দেখেন এখানে আমাদের যে এই যে প্রথম যে পার্ট, এই পার্টগুলো কিন্তু আগের মতোই আছে। এই পার্টটা আগের মতোই আছে এবং চেঞ্জটা আসতেছে পরে। দেখেন এই পেরোল করার সময় যে অফিস এক্সেল এর মাধ্যমে পেরোল ম্যানেজ করে তাদের কিন্তু নিজস্ব পলিসি আছে। ঠিক আছে, নিজস্ব মানে স্যালারি শিট বা মাস্টার, কি বলে, পেরোল মাস্টার যেটা আর কি করা হচ্ছে দেখতেছি আমরা, এক্সেলে যদি করে নিজস্ব ফরম্যাট আছে। তো আপনি যদি যে কোনো একটা ফরম্যাটে ইউজ টু হন তাহলে দেখবেন যে যে কোনো ফরম্যাটে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। ওকে, আর আপনার চেষ্টা করতে হবে সবচাইতে ইজি ব্যাপারটা রাখার জন্য। Okay? তাহলে দেখেন এখানে আমার কি করতেছি, আমার কিন্তু ডিডাকশনটা শুধুমাত্র অ্যাবসেন্টের কারণে, আনঅথরাইজ অ্যাবসেন্টের কারণে ডিডাকশনটা হবে শুধুমাত্র বেসিকের উপর। ওকে, তো বেসিক বেসিক ক্যালকুলেশন করার সময় আমার ওই কাজটা করতে হবে, সেটা কি? বেসিক বেসিক ডিভাইডেড বাই 30 ইন্টু হচ্ছে 30 মাইনাস অ্যাবসেন্ট। ওকে, সেটার কারণে দেখেন এই যে এই লোকটার বেসিক ছিল হচ্ছে 53,800, এনার কিন্তু হয়ে গেছে 53,007 টাকা, অনলি 7 টাকা।
আর হাউস রেন্টটা তো সেই কারণে ইম্প্যাক্ট আসছে। সেটা কি 26,900 টাকা ছিল, সেটা হয়ে গেছে 26,003 টাকা। ঠিক আছে, এনারও কিন্তু দুইটা জিনিসই কিন্তু কমে গেছে। ও না, এখানে ওনার ছিল কত, 53,800, এটা হয়ে গেছে 52,000 টাকা। ঠিক আছে, এখানে প্রায় 18 টাকাই কমে গেছে, আর এখানে কমছে 900 টাকার মতো। যাই হোক, আর আর দেখেন বাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু সেম আছে। ওকে, সেখানে কোনো চেঞ্জ আসবে না। আর এই বেসিক হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, এই অ্যালাউন্স সকল কিছু যোগ করে হচ্ছে আমার টোটাল অ্যাকুইজিশন। ওকে, টোটাল অ্যাকুইজিশন আসতেছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ডিডাকশন। ডিডাকশন পার্টটা কিভাবে আসতেছে? আরপিএফ। আরপিএফটা হচ্ছে রেকগনাইজ। ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না। দুঃখিত, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমার নেট ইস্যুর কারণে। আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা, আরপিএফ আমরা যেটা দেখতেছিলাম, আরপিএফ। আরপিএফটা কি? আরপিএফ হচ্ছে রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটা কি? যে প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আমরা আলোচনা করব ডিটেলস। তো এটা হচ্ছে আমার স্যালারি থেকে বেসিকের একটা নির্দিষ্ট পার্সেন্ট কেটে রাখবে এবং আমার যে মালিক পক্ষ তারাও সেম অ্যামাউন্ট আমাকে দেবে, দিয়ে এই দুইটা অ্যামাউন্ট একটা নির্দিষ্ট ব্যাংকে বা কোনো এক জায়গাতে তারা গচ্ছিত করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড। আর রেকগনাইজড কেন? রেকগনাইজড হচ্ছে আমার এই প্রভিডেন্ট ফান্ডটাকে আমার কি করতে হবে, অ্যাপ্রুভাল নিতে হবে সরকারি অথরিটি থেকে। আমরা যদি সরকারি অথরিটি থেকে অ্যাপ্রুভাল নেই তাহলে সেটাই হবে রেকগনাইজড। আর রেকগনাইজেশন নেওয়া ছাড়া, অ্যাপ্রুভাল নেওয়া ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা প্রভিডেন্ট ফান্ড ডিডাক্ট করতে পারবো না। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড ডিডাক্ট করার জন্য অথরাইজ না। তো আমাদের প্রভিডেন্ট ফান্ড, এটার বিষয়টা আনতে হলে সবার আগে আপনাকে অবশ্যই ওই প্রভিডেন্ট ফান্ড রেকগনাইজেশনের বিষয়টাও আপনাকে দেখতে হবে। দেখেন এখানে আমরা কি করতেছি, প্রভিডেন্ট ফান্ড হিসাবে বেসিকের 10% করে ডিডাকশন করতেছি। ঠিক আছে, 10% করে রাখতেছি প্রত্যেকের ক্ষেত্রেই। আর টিডিএস হচ্ছে গিয়ে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ডটা কোথা থেকে অথরাইজ করাতে হবে? আচ্ছা, এটা বিভিন্ন জায়গা থেকে অথরাইজ করা লাগে, ইনকাম ট্যাক্স অফিস বা অন্যান্য জায়গা থেকে অথরাইজ করতে হয়। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা কনসালটেন্ট লয়ার সেই তারা এই বিষয়গুলো করে থাকে। হ্যাঁ, সাধারণত তাদের মাধ্যমে বা হচ্ছে কনসালটেন্টের মাধ্যমে এই অথরাইজ করায় নিতে হয়। আচ্ছা দেখেন এখন টিডিএস। টিডিএসটা কি? ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। ট্যাক্স ডিডাকশন আপনার, আপনি যতজনের স্যালারি পে করবেন তাদের স্যালারি যদি ট্যাক্সের মধ্যে পড়ে তাহলে সেখান থেকে ট্যাক্স ডিডাক্ট করতে হবে। একদম করতেই হবে, না করলে কিন্তু সরকার আপনাকে আহ, মানে বিভিন্ন সরকারের কার্যক্রমে আপনার সমস্যা ফেস করতে হবে। মোবাইল বিল, যদি মোবাইল বিল একটা নির্দিষ্ট পরিমাণে মোবাইল বিল দেওয়া হচ্ছে বাট অতিরিক্ত ব্যবহার করে ফেলছে সেই লোকটা, হ্যাঁ, তখন তার কাছ থেকে কিন্তু মোবাইল বিলও ডিডাক্ট করতে হয়। ট্রান্সপোর্ট অ্যালাউন্স, আপনার আপনি অফিসিয়ালি ট্রান্সপোর্টের ব্যবস্থা করতেছেন, তার জন্য একটা অ্যামাউন্ট কেটে রাখতেছেন। সেটাও হতে পারে পিএফ লোন। বিভিন্ন সময় হয় কি যে স্যালারি থেকে স্যালারি এগেনস্টে অ্যাডভান্স নেওয়া হয়, আবার বিভিন্ন প্রতিষ্ঠান কি করে স্যালারি বিপক্ষে কোনো অ্যাডভান্স দেয় না। তারা কি করে, এই আরপিএফ যেটা আছে আর কি, রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এই অংশের উপর থেকে লোন প্রোভাইড করে। তো সেক্ষেত্রে সেই লোনটা আবার রিফান্ড করতে হয়, সেটা আবার আরপিএফ লোন রিফান্ড হিসাবে ডিডাকশনের পার্টে থাকতেছে। কন্ট্রিবিউশন টু ওয়েলফেয়ার
স্টাফ ওয়েলফেয়ারে যদি কোনো কন্ট্রিবিউশন করতে চাই আর কি, সেটাও আমরা এখানে আনতে পারি। রেভিনিউ স্ট্যাম্প হিসাবে 1 টাকা কাটতে হবে, টোটাল ডিডাকশন আমার আসতেছে। এবং নিট টোটাল অ্যাকুইজিশন থেকে আমি যদি টোটাল ডিডাকশন মাইনাস করি, তাহলে আমার টোটাল নিট পেয়েবল বেরোচ্ছে। ওকে, এই ট্যাক্স টাকাগুলো আমার কি ডিডাকশনটা করতে যদি হবে, আমার আরেকবার যে একটু বুঝাইতেন। জি বলেন। ট্যাক্স ডিডাকশনটা যদি আরেকবার একটু বুঝাইতেন যে কত টাকা হলে কি পরিমাণ ট্যাক্স ডিডাকশন করতে হবে। তো এখানে তো ওইরকম কোনো কিছু আমরা বুঝাই নাই যে কত টাকা হলে কাটতে হবে। তো এখানে বুঝতে পারবেন না, ওটার জন্য আমাদের আলাদা সেশন আছে, তখন দেখতে হবে। হ্যাঁ, এখানে এটা ওপেন করে এখানে আমি বলে দেবো একরকম, আর আমিও বলতে পারবো না, আপনারাও কিছু বুঝতে পারবেন না। ওকে, ওটা বিশাল জিনিস। এটা একটা জাস্ট একটা পার্ট না, হ্যাঁ, ওটা আলাদা একটা বিষয়। এনিওয়ে, আমরা দেখবো না। আর আমাদের তো মোট 4টা সেশন হওয়ার কথা, বাট 4টা সেশনের মধ্যে শেষ করাটা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা আরো একটা সেশন রাখবো, ঠিক আছে, অতিরিক্ত একটা সেশন রাখবো। সেটা দেখা যাক আগামী যে সেশনটা আছে, সেখানে আমরা পেরোলের সফটওয়্যার মাধ্যমে পেরোল দেখবো। এরপরে আরো একটা সেশন যে কোনো একদিন আমরা নেওয়ার ব্যবস্থা করবো। দেখেন, এখন আমার এই যে নিট পেয়েবলের যেই ব্যবস্থাটা, মানে সেটা হচ্ছে আমার যেই টাকাটা আমরা আমার এমপ্লয়িকে পে করতেছি। ওকে, তো এখন আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে নিট অ্যাকুইজিশন, টোটাল অ্যাকুইজিশন, আর একটা হচ্ছে নিট পেয়েবল। এখানে মাথায় রাখতে হবে আমার স্যালারি পারপাস কস্ট টু দ্য কোম্পানি। ওকে, অথবা স্যালারি এক্সপেন্স। আমার কোম্পানির স্যালারি এক্সপেন্সটা হচ্ছে 8,38,000 ওকে, এটা। বাট কোনোভাবেই কিন্তু এই যে নিট পেয়েবল, আমি তো এই টাকাটা আমার স্টাফকে পে করব, সেই কারণে আমার স্যালারি পারপাস এক্সপেন্স কিন্তু আমি এটা দেখাতে পারবো না। ওকে, এটা কিন্তু আমার এক্সপেন্স না। আমার এক্সপেন্স হচ্ছে কি এই পুরো টাকা। আর তাহলে বাকি টাকাগুলো যে যে রয়ে গেছে, সেগুলো তো পে করতেছি না, তাহলে আমার তো খরচ হচ্ছে না। ব্যাপারটা এরকম মনে হতে পারে, বাট প্রত্যেকটাই আমার খরচ। দেখেন, আমার টোটাল এক্সপেন্স হচ্ছে এটা, টোটাল অ্যাকুইজিশন। আর আমি আমার ওয়ার্কার বা এমপ্লয়ীদেরকে পে করব হচ্ছে এই টাকা। আর বাকি টাকা দেখেন, রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হিসেবে আমার ফান্ডে জমা করতে হবে এটা, টিডিএস আকারে সরকারি কোষ আকারে জমা করতে হবে এটা। আর ট্রান্সপোর্টের জন্য আমি তো অলরেডি সার্ভিস তাকে দিয়েই দিছি সেটা। আর পিএফ লোন, মানে এই টাকা তো তাকে ওয়ার্কার কি আগেই দেওয়া হয়েছে, সেটাকে আমি নিজের আওতায় রাখতেছি। আর রেভিনিউ স্ট্যাম্প আকারে সরকারি কোষাগারে আরো একটা চলে যাবে। তার মানে আলটিমেটলি এই যে যে 71,000 টাকা, এটা কোনোটাই কিন্তু কোম্পানির প্রফিট না। হ্যাঁ, কোনো না কোনো জায়গায় কোম্পানি খরচ করে ফেলতেছে। সো আমার আলটিমেট এক্সপেন্সটা কিন্তু আমার 8,08,38,38 টাকা। ওকে, এখানে কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। যাই হোক, আমরা রেভিনিউ আমাদের স্ট্যাম্পটা আমরা কোথায় ব্যবহার করব? হ্যাঁ, বুঝতে পারিনি, আরেকবার বলেন। রেভিনিউ স্ট্যাম্পটা তো আমরা এখানে টাকা রাখতেছি, এই রেভিনিউ হ্যাঁ, স্ট্যাম্প কেনার পরে আমরা কোথায় ব্যবহার করব? আচ্ছা, এটা রেভিনিউ স্ট্যাম্প কিনতে হবে। দেখেন, এখানে আমাদের সিগনেচারের একটা পার্ট থাকবে, ঠিক আছে, সিগনেচার হবে, এটা তো প্রিন্ট হবে। প্রিন্ট হয়ে এই সাইডে যে সিগনেচার করবে, সিগনেচারের পাশে দিতে হবে। অথবা আমরা যদি পে স্লিপ ব্যবহার করি, প্রত্যেকটা পে স্লিপের উপরে আমাদের ওয়ার্কারের বা স্টাফের সিগনেচার হবে। ওই পে স্লিপের যেখানে স্টাফের সিগনেচার হচ্ছে, সেই সিগনেচারের জায়গাতেই আমার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে, ঠিক আছে। আর এই রেভিনিউ স্ট্যাম্পটা কিন্তু অত্যন্ত জরুরি। ওকে, এটা মেনলি বেশিরভাগ ফলো করা হয় হচ্ছে কি আমার এনজিও অথবা হচ্ছে কি গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো, সেগুলোর মধ্যে। আর ওয়ার্কারদের ক্ষেত্রেও ব্যবহার হয়। আর কর্পোরেটের ক্ষেত্রে ব্যবহারটা অনেকখানি কমে গেছে, বাট এটা ব্যবহার করতেই হবে, ঠিক আছে। টাকাটা ব্যাংকে যাক বা যে কোনো জায়গাতেই যাক, আপনার এই মাস্টার রোল বা হচ্ছে পে স্লিপের মধ্যে আপনার এমপ্লয়ের সিগনেচার রাখতে হবে, প্লাস হচ্ছে গিয়ে তার এই রেভিনিউ স্ট্যাম্প লাগাইতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। আর মেনলি হচ্ছে বিপদে না পড়া পর্যন্ত কেউ এই বিষয়ে সতর্ক হয় না, বাট আপনাদের উচিত বিপদে পড়ার আগে সতর্ক হওয়া, ঠিক আছে। রেভিনিউ স্ট্যাম্প অত্যন্ত জরুরি একটা বিষয়। যেখানে আপনি এমপ্লয়ির সিগনেচার নিবেন, সেখানে আপনি এই রেভিনিউ স্ট্যাম্প লাগাবেন, ঠিক আছে। সেটা নগদে পে করেন, সেটা হচ্ছে গিয়ে আপনি ক্যাশে পে করেন, বিকাশে করেন, অথবা ব্যাংকে পে করেন, যেভাবেই পে করেন,
রেভিনিউ স্ট্যাম্প আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? রেভিনিউ স্ট্যাম্পটা কিরকম ভাইয়া, মানে এটা কি আলাদাভাবে কিনতে পাওয়া যায় নাকি কি টাইপের এটা? আচ্ছা, এটা এটা একটা আহ, কি কোশ্চেন বলবো আমি বুঝতে পারতেছি না। আপনি একটু নেটে সার্চ দেন, হ্যাঁ, রেভিনিউ স্ট্যাম্প, 10 টাকার দামের রেভিনিউ স্ট্যাম্প লিখে সার্চ দিলে পাবেন। ওকে। আচ্ছা, আপনি জি কি ভাইয়া। জায়গা জমির দলিল দেখছেন কোনো সময়? হ্যাঁ ভাইয়া, দেখছি। সেটা দলিলগুলো কিসের উপরে প্রিন্ট করা থাকে? ওই স্ট্যাম্প পেপার। স্ট্যাম্প পেপার। আর সেটা হচ্ছে 100 টাকার স্ট্যাম্প বা 50 টাকার হ্যাঁ স্ট্যাম্প, হ্যাঁ সেগুলো হচ্ছে একটা হ্যাঁ পেপারের মতো। বাট হ্যাঁ দশ হ্যাঁ হ্যাঁ টাকা দামের যে স্ট্যাম্পটা, সেটা পেপারের হ্যাঁ মতো হ্যাঁ। হয় না, সেটা একদম ছোট হয়। ঠিক আছে? ওই যে আপনার হচ্ছে আমরা যে এটাকে কি বলে যে ওই ডাক বিভাগে যে কিছু ছোট ছোট কার এক্স্যাক্টলি। আর ওইখানে ওরকম। কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ডাক টিকিট আর একটা হচ্ছে রেভিনিউ হুম হুম। স্ট্যাম্প। ডাক ডাক টিকিট লাগাই দিবেন না আবার ভুল করে। না 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 না, এটাই আর কি, মানে ওরকম ছোট আর কি হবে। ওইরকমই ছোট সাইজের, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, আচ্ছা, আমরা 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। ব্রেকের পরে আমরা আবার শুরু করবো আশা করতেছি। ওকে। আপনাদের কাছে প্রেজেন্ট স্যালারি আর অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্যটা কি? তো কেউ কেউ বলেন যে এই পার্থক্যটা কি। এটা কিন্তু খুব সিম্পল। ওকে, প্রেজেন্ট স্যালারি বলতে এটা হচ্ছে গিয়ে ধার্যকৃত স্যালারি। ঠিক আছে? তার যে টাকাটা সে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, যে প্রত্যেক মাসে তাকে এই টাকা দেওয়া হবে, বাট কাজের বিনিময়ে, ওকে, যদি উপস্থিতি না থাকে তাহলে অবশ্যই সেখান থেকে কর্তন হবে। তো কর্তন করার পরে বা উম কোনো কারণে তার পেনাল্টি টেনাল্টি ডিডাকশনের পরে, সরি, পেনাল্টি ডিডাকশন হবে না, আলটিমেটলি ওই মাসের জন্য তার স্যালারি কত হবে সেটা হচ্ছে আমার অ্যাকুইজিশন। ওকে। জি, বলেন। আচ্ছা সাফি ভাই, আপনি একটু নেটওয়ার্কের মধ্যে যান, ভালো নেটওয়ার্কের মধ্যে যান। আপনার কথাগুলো আমরা শুনতে পারতেছি না। আচ্ছা আনোয়ার হোসেন, আপনি আমাকে একটু হোস্ট করে দেন, নাহলে আমি যে মিউট করতে পারতেছি না কাউকে। দেখেন, এখন তার আনঅথরাইজ অ্যাবসেন্ট থাকার পরে অ্যাকচুয়ালি তার যেই স্যালারিটা তাকে কোম্পানি পে করবে, কোম্পানি থেকে সে যেই স্যালারিটা পাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে অ্যাকুইজিশন। এবং ফাইনালি আরো যে সকল ডিডাকশন আছে, ডিডাকশন করার পরে আমরা যেটা পাব, যে কোম্পানি তাকে ইন ক্যাশ বা হচ্ছে ব্যাংকের মাধ্যমে যেটা ট্রান্সফার করবে সেটা হচ্ছে নিট পেয়েবল। ওকে। নিট পেয়েবল এটা হচ্ছে আমরা ট্রান্সফার করব কোম্পানি থেকে আমাদের স্টাফ বরাবর। আর টোটাল কোম্পানির কস্ট টু দা কোম্পানি, অথবা কস্ট ইনকার্ড এগেনস্ট স্যালারি, সেটা হচ্ছে আমার কত, 8,08,038 টাকা, বা টোটাল অ্যাকুইজিশন এটা। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পে স্লিপ। দেখেন, পে স্লিপের এটারও কিন্তু কোম্পানির নিজস্ব ফরম্যাট আছে। আপনারা ফরম্যাট, এটা জাস্ট আমরা একটা অ্যাক্টিভিটি দেখাবো, ঠিক আছে, কিভাবে করা হচ্ছে বা হয়, এক্সেলের মাধ্যমে সফটওয়্যার ব্যতীত কিভাবে তৈরি করা যায়, এই কিছু কার্যক্রম আমরা শিখবো। তাতে আমাদের কিন্তু এক্সেলের উপর একটা দক্ষতাও আসতে পারে, এরকম কিছু হবে আশা করি। আর এক্সেলের মাধ্যমে তৈরি করার ব্যাপারটা তো আপনারা শিখে যাচ্ছেন। ঠিক আছে? দেখেন, এখানে আমরা এই যে আইডি নাম্বার চেঞ্জ করার সাথে সাথেই কি হবে, আমার পুরো নাম টাম সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আইডি নাম্বারটা চেঞ্জ করার সাথে সাথেই এই লোকের স্পেসিফাইড কত স্পেসিফিক বেসিক স্যালারি, হাউস রেন্ট সবকিছু ডিডাকশন সবকিছু অটোমেটিক আসতেছে। নিট পে এটাও চলে আসতেছে। এটা কোন জায়গা থেকে আসতেছে? এই যে আমরা মাস্টার পেরোল মাস্টার যেটা তৈরি করছি, সেইখান থেকে কিন্তু আসতেছে। ওকে, তো এটা কিভাবে আসতেছে এই কার্যক্রমটাই আমরা মেনলি এখন দেখব। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ড্রপ ডাউন।
ঠিক আছে, যে ড্রপ ডাউন কিভাবে তৈরি করা যাচ্ছে সেটা আমরা কি করব, এই পাশে আগে একটা ড্রপ ডাউন তৈরি করব। দেখেন এখানে ড্রপ ডাউন তৈরি করা আছে, এখানে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করি। তৈরি করলে আগে প্রত্যেকটা সময় আপনারা মাথায় রাখবেন যেটা, যে ফার্স্টে আপনারা প্র্যাকটিস করবেন, ছোট জায়গাতে প্র্যাকটিস করবেন, এরপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যাবেন। আপনি যদি আগেই বৃহৎ ডাটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগে স্মল ডাটার উপরে কাজ করতে হবে। আমরা এইখানে যেই ডেটাগুলো আছে, হ্যাঁ, যেই সেলগুলো আছে সেগুলোর উপরে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। ওকে, ড্রপ ডাউন মেনুটা বসবে এইখানে। তো আমি কি করব, এখন এই যে ডেটাতে যাব, যাওয়ার পরে যে ডেটা ভ্যালিডেশন আবার ডেটা ভ্যালিডেশন, এবারে যে এনি এনি দেওয়া আছে যেটা সেটিংস এর আন্ডারে এনি, এটাকে আমি লিস্ট করে দেবো। ওকে, লিস্ট করে দিলাম। এবার সোর্স ডাটা হিসেবে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে এতটুকু, এন্টার। দেখেন এই যে আমার ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। শুধুমাত্র যেগুলো সিলেক্ট করছি সেগুলোই আমার এই ড্রপ ডাউন মেনুতে আসছে। ওকে, এটা হচ্ছে আমার ড্রপ ডাউন মেনু। এইবার আমি কি করব, আমার আমার ড্রপ ডাউন মেনু চেঞ্জ করার সাথে সাথে আমার এখানে ভ্যালু দেখাতে হবে। ভ্যালু কোনটা, এই আরএফপি যদি হয় তাহলে আমার ভ্যালু হচ্ছে 2682, টিডিএস হলে ভ্যালু হচ্ছে 800। ওকে, এই বিষয়টা এখানে আনবো। সেটা কিভাবে আনবো, সেটা হচ্ছে আমরা ভিলুকআপ এর মাধ্যমে আনবো। ইকুয়াল টু ভিলুকআপ, লুকআপ ভ্যালু। দেখেন লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা, যেটাকে আমি খুঁজবো। এবার আমি কোন জায়গাতে খুঁজে বের করবো সেটা আমার রেঞ্জটা সিলেক্ট করে দেব। এই এই রেঞ্জের মধ্যে আমার সেটাকে খুঁজতে হবে। এবার হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটা কোথায় আছে, দেখেন কোন কলামে আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম এবং এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম, তাই না? এখানে দুইটা কলামে আমরা সিলেক্ট করছি। আমার ভ্যালু আছে সেকেন্ড কলাম, তাহলে আমি এখানে 2 বসাবো। এন্টার যদি দেই, দেখেন এখানে এসে পড়বে আর এফ কিউ, যাই দেবো আমি, আর এফ বি, টিডিএস, ঠিক আছে, যাই আনবো সেটা অটোমেটিক্যালি আমার ভ্যালুটা চলে আসতেছে। সো আমরা কিন্তু এই কার্যক্রমটাই কিন্তু এখানে করছি। ঠিক আছে, এই জায়গাতে আমরা খুব ছোট ভাবে দেখছি, মানে একদম স্মল ডাটার উপরে কাজ করছি, আর এখানে কাজ করবো হচ্ছে বৃহৎ ডাটার উপরে। ওকে, তাহলে আমরা দেখি যে কিভাবে এটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ড্রপ ডাউনটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, ডেটা ভ্যালিডেশন, ক্লিয়ার অল। ওকে, তাহলে আমরা এগুলো কিভাবে আনবো, সবই বাদ দিয়ে দিই। হ্যাঁ, দেখেন একদম আমরা জিরো থেকে করবো। তাহলে এই আইডি নাম্বার, এখানে কি করতে হবে আমার, ফার্স্টে ডেটা ভ্যালিডেশন, ডেটা, আর এনি করে দেব। এরপরে সোর্স, সোর্স আমি কি করব, সোর্সে দেখেন কার্সার রেখে আমি চলে যাব আগের সেলে, আগের যে ওয়ার্কশিট সেখানে। এবার এই যে আইডি নাম্বারটা আমি সিলেক্ট করে দেব, সবগুলো আইডি নাম্বার। ঠিক আছে, আইডি নাম্বার সিলেক্ট করে দিলাম। এইবার আমি কি করলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে। এত ইজি, বাট চেষ্টা করবেন যখন, তখন কঠিন লাগতে পারে। প্র্যাকটিস করে নিবেন, ঠিক আছে, বারবার করে প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে গেছে। ওকে, মানে প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, বা তৃতীয়বার কিন্তু ঠিকই হবে। আচ্ছা, এরপরে কি করব, আমরা এই ড্রপ ডাউন মেনু অনুযায়ী আমরা কি করব, নাম, ডেজিগনেশন এগুলো নিয়ে আসবো, বেসিক স্যালারি। তাহলে আমার কি করতে হবে, আবার আগের মতো লুকআপ, লুকআপ ভ্যালু কোনটা, আইডি নাম্বার, এটা হচ্ছে ভ্যালু, লুকআপ ভ্যালু। আর এবার হচ্ছে আমার রেঞ্জ, রেঞ্জ মানে কোন জায়গা থেকে আমি ডেটা নিয়ে আসবো, ডেটা আনবো। দেখেন আমি সিলেক্ট করব এই আইডি নাম্বারটাকে ফার্স্টে রাখবো, তারপর একবারে আমার ডিডাকশন পর্যন্ত চলে যাব, বা যে পর্যন্তই যাই, আবার নিচেও ঠিক ওইরকম ওই পর্যন্তই যাব, টোটালের ঘরটা বাকি রাখলাম। ওকে, আর প্রথমে যেহেতু আমার ছিল কি নেম, তো এখানে আমি কমা দিয়ে, দেখেন নেমটা কোন জায়গাতে আছে, কত নম্বর কলামে আছে, আইডি নাম্বার হচ্ছে ফার্স্ট কলামে, তাহলে নেমটা আছে সেকেন্ড কলামে। আমি এখানে 2 বসাবো। দেখেন এই যে এটার পরে আমি 2 বসাই, নেম এসে গেছে। এখন আমার এটা যেহেতু তৈরি করে ফেলছি, এটা খুবই সহজ। এবার আমি এটাকে কপি করব, কপি করে নিচেও এটাই বসাবো। ডেজিগনেশন, ডেজিগনেশন কত নম্বর কলামে আছে,
এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ। প্রেজেন্ট ডেজিগনেশন হচ্ছে ফোর্থ কলামে, তাহলে আমি এখানে 4 বসাবো এই 2 এর জায়গায়, ডেজিগনেশনে চলে আসলো। এবার আমি যদি এই যে আইডি নাম্বারটা চেঞ্জ করে দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে, নেম চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার এই বেসিক স্যালারি বা অন্যান্য বিষয়গুলোর জন্য ঠিক একই কাজ করতে হবে, সব জায়গাতে আমি আমার বসাই দিই। এবার সেম ফর্মুলা আগে বসাইলাম, এবার আমি কি করব, চেঞ্জ আনবো সামান্য একটু। বেসিকটা আছে কত নম্বরে, এই যে এটা এটা কত নম্বর কলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 নম্বর কলামে আছে। তাহলে আমি এটাকে এখানে এই যে 2 এর জায়গায় 14 বসাই দিব। দেখেন বেসিক স্যালারি এসে পড়ছে। তাহলে পরেরটা হচ্ছে 15 নম্বর কলাম, এরপরে হচ্ছে 16 নম্বর কলাম, এরপরে হচ্ছে 17 নম্বর কলাম। দেখছেন সবগুলো কিন্তু বসে গেল। ওকে, সামান্য একটু চেঞ্জ করার কারণে। এইবার আমি যাই করব, অটোমেটিক পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমার এখানে আর্নিংটা কিভাবে আনবো, এটা ভিলুকআপ দিয়ে করব না, এটাকে আমি কি করব, এখানে সামেশন, এই জায়গায় সামেশন। এবার টু নিট হচ্ছে কি, এই গ্রস স্যালারি থেকে আমি ডিডাকশন মাইনাস করলে নিটটা পেয়ে যাব। আর এটা কার 11 নম্বর না, 11 নম্বর ওনার হচ্ছে 82,390। 11 নম্বর আইডি, তাহলে দেখি, দেখেন 82,300 যেহেতু মিলে গেছে, তো আমাদের ভিলুকআপের সিস্টেমটা কিন্তু ওকে আছে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের আমাদের পে স্লিপ। এখানে আমরা এক্সেল এর মাধ্যমে করলাম, আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডের মাধ্যমে। আচ্ছা, অসীম, অসীম কুমার দে, আপনি আনমিউট হয়ে আছেন, আপনি মিউট হয়ে নেন। হ্যাঁ, এখানে তো একটা তো দেখছি এরকম, যদি আমার পেরোলে লাইক 50 100 পিপল থাকে, সেক্ষেত্রে ওদের একটা সিস্টেমটা কাইন্ডলি দেখি। এই এখানে করবেন একটা একটা করে, যেমন এখানে যারা আছে তাদের এই যে আপনি ফার্স্টে একজন একটা প্রিন্ট দিবেন, এরপরে আর একটা প্রিন্ট দিবেন, হ্যাঁ করবেন, সমস্যা নাই। তো যাই হোক, আমরা দেখি পরবর্তীতে যদি আমরা একবারে করতে চাই সেটা কিভাবে করা যায়। যেমন কিছুক্ষণ আগে যে আমরা ওয়ার্কারদেরটা দেখলাম, ওয়ার্কারদেরও কিন্তু পে স্লিপ দেওয়ার নিয়ম আছে। ঠিক আছে, পে স্লিপ দেওয়ার জন্য আইনের বিধান আছে। তো এর জন্য আমরা কি করতেছি দেখেন, ওয়ার্কারদের যে ওয়েজের শিটটা ছিল, সেই ওয়েজের শিটটাকে আমরা আরেকটু মডিফাই করছি। উপরে যে রোটা আছে সেই রো সবগুলো ডিলিট করে আমরা শুধুমাত্র হেডলাইন গুলোই রাখছি। ঠিক আছে, সবার ফার্স্ট রোটাকে সবগুলোকে ডিলিট করে শুধু একটা হেডলাইন রাখছি। আবার এখানে মাঝখানে যেই জায়গাগুলো গ্যাপ ছিল সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের পেজ গুলো বাঁচে। ওকে, অনেকগুলো মাঝখানে কিছুই ছিল না, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি যে গ্যাপ গুলো ছিল। এখন এখানে তো অনেক লোকজন আছে, তো তাদের পে স্লিপ গুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি আর কি, সেটা আমরা দেখি। চোদ্দ, দেখেন আমরা একটা একদম ব্লাঙ্ক থেকে শুরু করতেছি। এখানে এক একটা পেজে আপনি 3টা 4টা, সরি 9টা 12টা এরকম করে করতে পারেন। তো যেমনই করেন, আমরা মোটামুটি 9টা 9টা করেই শুরু করতেছি। ওকে, তো এখানে পে স্লিপটা আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার নিজের ব্যাপার। তা আমরা জাস্ট মিনিমাম যে ডেটাগুলো দেওয়া দরকার সেগুলো দিচ্ছি। জাস্ট মাসের নামটাও দিয়ে দিলাম।
তারপর হচ্ছে কি কি বিষয় রাখবেন সেটা আপনার ব্যাপার। তো আমরা এখানে জাস্ট মিনিমাম কিছু জিনিস দিয়েই করতেছি। আইডি নং, নেম, ওটি আওয়ার্স, ওটি পে, নিট, নিট পে। আচ্ছা, তো এটাকে আমি মাঝখানে নিয়ে আসি। আর এখানে যে জায়গাগুলো আপনি বোল্ড করা দরকার সেগুলোকে বোল্ড করবেন। আরো কি কি যদি অন্য কোনো বিষয় আনতে হয় মনে চায় সেটাকেও নিয়ে আসতে পারেন। দেখেন এবার আমরা কি করব, এটাকে আমরা সব জায়গাতে নিয়ে আসবো। এটার জন্য আমার কি করতে হবে, মেইলিং। ওকে, এই যে মেইলিং যে জায়গাটা আছে সেখানে নিয়ে আসলাম। স্টার্ট মেইল মার্জ লেভেল, লেভেল থেকে এই যে 1/2। ওকে, এবার ওকে। দেখেন নতুন আরেকটা পেজে আসছে, এটাকে আমি আবার কন্ট্রোল Z দিয়ে ব্যাকে চলে গেলাম। দেখেন এবার আপডেট নামে একটা জায়গা তৈরি হয়েছে। এখানে দেওয়ার সাথে সাথে আমার সবগুলো ফিল হয়ে গেছে। যদিও মাঝখানের গুলো আসে নাই, এটা পরে দেখতেছি, সমস্যা নেই। এরপরে আমরা কি করব, আবার মেইলে যাব। মেইলে গিয়ে দেখেন সিলেক্ট পার্টিসিপেন্ট, এখানে আসলাম, ইউজ এক্সিস্টিং লিস্ট। এবার আমি আমার ওই এক্সেল ফাইলটার সাথে কানেক্ট কানেক্ট করে আমার যে শীট, যেই শীটের মধ্যে আমার ডেটাগুলো আছে সেই শীটটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। ওকে, হয়ে গেল। এবার আমি কি করব, দেখেন আইডি নাম্বার, আইডি নাম্বারের জায়গায় দেখেন এই যে ইনসার্ট মার্জ ফিল্ড। ওকে, ইনসার্ট মার্জ ফিল্ড, আইডি নাম্বার জায়গায় আইডি নং, নেমের জায়গাতে আমি নেম বসাবো, প্রেজেন্ট ডেজিগনেশন, ওটি আওয়ার্স, ওটি পে, নিট পে। ওকে, এই জায়গাগুলো আমরা ওটি এর ফুল মিনিংটা কি? ওভার টাইম, ওভার টাইম, ওভার টাইম। আচ্ছা দেখেন এবার আবার আমরা আপডেট করে দিই। আপডেট হয়ে গেল। আর যেহেতু মাঝখানেরটার মধ্যে বসে নাই, তো আমি কপি করে বসাই দিলাম। ওকে, আর মাঝখানে যেটা ব্লাঙ্ক আছে সেটাকে ডিলিট করে দিই। এবার আমার কাজ শেষ, এই ফিনিশড মার্জ। ওকে, ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। ওকে, দেখেন এই যে প্রত্যেকটা লোকের আমার, এই দেখেন আইডি নাম্বার, নাম, ডেজিগনেশন। আচ্ছা, এটা ডেজিগনেশন এসে পড়ছে না? আচ্ছা, তো এখানে ওয়েজেসটা সিলেক্ট করে দিয়ে না দিয়ে হয়তো আমরা অন্য আরেকটা সিলেক্ট করে ফেলছিলাম, সে কারণে। তারপরে যে ওটি আওয়ার্স, ওটি পে, নিট পে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম বিষয়গুলো আসতেছে। ঠিক আছে, দেখেন যতজন আমার এমপ্লয়ি আছে, ওয়ার্কার আছে, সবার জন্যই তৈরি হয়ে গেছে। ঠিক আছে, একটা একটা করে তৈরি হয়ে গেল। নিচে হয়তো অনেকগুলো ব্লাঙ্ক এসে পড়ছে, যেগুলো আমার প্রয়োজন সেগুলো শুধু দেবো। আর যেগুলো দরকার না সেগুলোকে আমরা প্রিন্ট দেবো না, দরকারগুলোই আমরা প্রিন্ট দেবো। ঠিক আছে, ওকে। এই হচ্ছে কি আমাদের কার্যক্রম। তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সবকিছু মিলে নিজের প্র্যাকটিস চালানোর জন্য। আর এখানে এই যে অনেক বেশি আপনার কি বলে যে ডেসিমেল চলে আসছে,
এই ডেসিমেল গুলোকে সরানোর জন্য কি করা যায় এই ব্যাপারে আমরা একটা ভিডিও শেয়ার করে দিব না আপনাদের সাথে। ঠিক আছে, তাহলে আপনারা সেটা দেখে এটা বুঝে নিতে পারবেন যে এই ডেসিমেল গুলোকে কিভাবে রিমুভ করা যায়, এক্সেল থেকেই রিমুভ করে নিতে হয়। তাহলে দেখেন এখানে এই যে অবশ্য রিমুভ করা আছে অনেকগুলোতে, এক্সেলের মধ্যেই একটা রাউন্ডিং একটা আছে, ফর্মুলা আছে, সেটা ব্যবহার করলে আর ডেসিমেলটা থাকে না। আর যেখানে ওই সিস্টেমটা করা নাই, দেখেন এই যে এই পর্যন্ত অ্যাপ্লাই করা আছে, তো এই পর্যন্ত আর আসে নাই, এর পরের গুলোতে আবার আসছে, কারণ এই নিচের গুলোতে আবার অ্যাপ্লাই করা হয়তো ছিল না। তো এটা আমরা একটা ভিডিও আছে সেটা শেয়ার করে দিব না, তখন আপনারা বুঝে নিতে পারবেন যে কিভাবে এটা রিমুভ করতে হয়। তো যাই হোক, আর আজকে মনে হয় আমাদের আর কোনো বিষয় নাই, তো দেখি কি আছে আর। না, আজকে আমাদের আর কোনো টপিক বাকি নাই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী সেশনে আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখব, এবং পরবর্তীতে ঈদের আগেই আমরা চেষ্টা করবো না আর একটা সেশন নিয়ে কমপ্লিট করার জন্য, যাতে ঈদের আগে আমরা সব শেষ করে ফেলতে পারি আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোশ্চেন আছে আমাদের এই পুরো সেশনের উপরে? আর পার্টিসিপেন্ট কিন্তু মানে প্রায় অর্ধেকেরও কম আজকে। টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 54 বা 55 জন, সেখানে আমাদের সাথে উপস্থিত আছে হচ্ছে 24 জন অনলি। ওকে, অর্ধেকেরও কম। পার্টিসিপেন্ট ভালো হলে ভালো হয়, বেশি হলে। আর প্রত্যেকটা সেশনই কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা জিনিস মিস করবেন, একটা সেশন মিস করবেন, দেখবেন যে মিস করে নাই তার সাথে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো চেষ্টা করবেন সবাই উপস্থিত থাকার জন্য। উপস্থিত থাকলে আহ, যাহা শিখবেন আর কি কাজেই লাগবে আশা করি। তো এনিওয়ে, সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ পরশুদিন আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।